আসসালামু আলাইকুম সম্মানিত সুধী। বাংলাদেশে স্টার্টআপ কালচার তৈরির জন্য আমাদের প্রজেক্ট এটি বাংলাদেশ হাইটেক পার্কের একটি প্রজেক্ট, আইসিটি বিভাগের। এই প্রজেক্টের অধীনে আমরা যাতে আমাদের অফিসে আমার সাথে আছেন ডন সামদানি ভাই। অনেকেই ওনাকে চেনেন যে তিনি সফট স্কিলের উপরে যে বিভিন্ন সময়ে যে প্রশিক্ষণ দিয়ে থাকেন, আমাদের প্রজেক্টের বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছেন। পাশে ভাবি আছেন এবং তার অফিসে, এবং সাথে আমাদের যে বিভিন্ন ট্রেনিংয়ে যারা করেছে তাদের মধ্যে থেকে বিভিন্ন আইডিয়া এসেছে। আজকে আমরা একটা ভিন্ন রকম আইডিয়া যে একটু এখানে শেয়ার করব আপনাদের সামনে। এটি হলো টিনেজ লাইফ স্কিল একাডেমি, যেখানে কিনা আমরা টিনেজ বাচ্চাদেরকে বিভিন্ন সফট স্কিলের কোর্সগুলো করাচ্ছি। আমাদের এইজ লিমিট হচ্ছে 88 টু 19 পর্যন্ত। সফট স্কিলের মধ্যে আমরা ওদেরকে পাবলিক স্পিকিং, সোশ্যাল মিডিয়া অ্যাওয়ারনেস, যেটা কিনা খুব ইম্পর্টেন্ট, সোশ্যাল মিডিয়াটা বাচ্চাদের ঠিক মতো বুঝে এবং ওটার সিকিউরিটি এবং সেফটি ব্যাপারগুলো বুঝে ওটা রান করা। দেন আমাদের আরও কিছু টপিক আছে, যেমন হচ্ছে সেলফ ডিফেন্স, ম্যানেজিং ইমোশন, কারণ আমরা জানি টিনেজ বাচ্চারা অনেক ইমোশনাল ফিল করে, ওদের একটা ট্রানজিশন পিরিয়ড যায়। সো ওই ইমোশনটা ওরা কিভাবে কন্ট্রোল করবে এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আমরা আলাপ করি, ট্রিক্স অ্যান্ড টিপস দিই। ম্যানেজিং ইমোশন আমাদের একটা খুব ইম্পর্টেন্ট টপিক, কারণ টিনেজ বাচ্চাদের কাছে আসলে টাকার ভ্যালুটা ইদানিং অনেক বেশি কমে গেছে। সো এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলাপ করে থাকি। আর এটা একটু প্রেজেন্টেশনে কি কি আছে একটু বলো তো, বলো একটু। এই স্যার বেসিক্যালি আমরা হচ্ছে কি মানে আমাদের সেই কোর্সের ক্লাসগুলো ছোট করে এক্সপ্লেইন করেছি। তো এর মধ্যে দেখা গেল যে আমাদের প্রথমটা হচ্ছে আমরা সাইকোমেট্রিক টেস্টিং দিয়ে ক্লাসটা শুরু করি, যেখানে কিনা বাচ্চাদের একটা আমাদের পার্সোনালিটি টেস্ট করানো হয়ে থাকে, এন্ড এই অ্যাকর্ডিং টু দ্য পার্সোনালিটি আমরা ওদেরকে একটা ক্যারিয়ার গাইডেন্স বা মানে গাইডলাইন প্রদান করে থাকি আর কি। তো এরপর হচ্ছে পাবলিক স্পিকিং। আমাদের পাবলিক স্পিকিং মানে আমরা চেষ্টা করি ছোটবেলা থেকে এই স্কিলটা ডেভেলপ করার জন্য বাচ্চাদের, যেন বড় পর্যায়ে তারা আরো ভালো করে। সোশ্যাল স্কিলস এর মধ্যে তাদের পশ্চার জেস্টার কিরকম থাকবে, সোশ্যালি অকওয়ার্ড থাকে এখনকার দিনের বাচ্চা কাচ্চারা, ডিভাইস ওরিয়েন্টেড থাকে, কথা বলতে পারে না, মিশতে পারে না, মোবাইল বা সেলফোন নিয়ে বসে থাকে। এই জিনিসগুলোকে একটু ব্রেকডাউন করার জন্য সোশ্যাল মিডিয়া অ্যাওয়ারনেস। সোশ্যাল মিডিয়ায় দেখা গেল আমরা মানে ছোট অবস্থায়, টিনেজ অবস্থায় আমরা আসলে বুঝি না কোন ছবিটা আপলোড দেওয়া উচিত, কোন ছবি, কি ধরনের ছবি কাকে পাঠানো উচিত না। তো এই জিনিসগুলোই আমরা এখানে আর কি শিখাই যে সোশ্যাল মিডিয়ায় সাইবার বুলিং হলে আপনি তাহলে কি করবেন, আপনার কি পদক্ষেপ নেওয়া উচিত, আপনার মানে প্রাইভেসি, আপনার ডেটা প্রাইভেসি এগুলো কিভাবে করা যায়, আপনার পার্সোনাল ডেটা। ম্যানেজিং ইমোশনস, এই টিনেজ টাইমে আসলে আমাদের বাচ্চারা টিনেজ টাইমটা কত ইয়ার, কত থেকে কত? আপনার হচ্ছে 13 থেকে 18 পর্যন্ত। 13 টু 18 টিনেজ টাইমে। হ্যাঁ, এই সময়টাতে আসলে বাচ্চারা অনেক যেহেতু গ্রোথ হয়, ওদের হচ্ছে কি ইমোশনালি ওরা অনেক ফ্র্যাজাইল থাকে। তো তখন ইমোশনাল বিভিন্ন ব্রেকডাউন হয়। অনেকে আমরা দেখা গেল নিউজ দেখি যে প্রেমের প্রস্তাবে দেখা গেল যে হয়ে আত্মহত্যা করছে, সুইসাইডাল কেস অনেক বেশি হয়। তো ইমোশন গুলা কিভাবে ম্যানেজ করতে হয়, মানে লাইফের যে অ্যাডিকশন গুলা, মানে হেলদি অ্যাডিকশনের দিকে যাওয়া, মানে হার্মফুল কোনো অ্যাডিকশন না ক্রিয়েট হওয়া, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করি আর কি। আচ্ছা, যেমন আমি একটা উদাহরণ দিই যে আমি সুনামগঞ্জ জেলায় এডিসি হিসেবে ছিলাম। সেখানে আমরা যে দুটো স্কুলের মধ্যে একটা জরিপ করি। আমি নিজে একটা স্কুলে এডিসি শিক্ষার দায়িত্বে থাকার কারণে একটা স্কুলের সভাপতির দায়িত্বে ছিলাম এডিসি শিক্ষা হিসেবে। তো সেখানে আমরা একটা জরিপে 25টা প্রশ্ন দিই মেয়েদের। তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে জীবনে এমন কোনো মানে ঘটনার সম্মুখীন হয়েছে নাকি, এমন পরিস্থিতির যেটা কাউকে বলতে পারেনি। আমরা সেখানে দেখলাম যে 92% উত্তর দিয়েছে ইয়েস। আমরা ক খ গ খ দিয়ে তো কাউকে জিজ্ঞাসা করা হয়নি কি, কিন্তু নামও দেওয়া হয়নি সেখানে। তাদের যেই ফর্মের মধ্যে সবাই উত্তর দিয়েছে স্বাধীনভাবে। এটা আসলে এমন একটা ভয়ঙ্কর বিষয়, এটা ট্রমা হয়ে যায়। সেই কারণে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে আসলে ছোটোবেলা থেকে যদি আমরা এই বিষয়গুলো আনি, শিক্ষার্থীদের এই বিষয়গুলো সম্পর্কে আমরা তাদের মানসিকভাবে শক্তি যেটা অর্জন করা, এটা যদি করতে পারি, তাহলে দেখা যাবে যে এই ক্ষেত্রে তারা অনেক প্রতিবন্ধকতা ফেস করতে পারবে। একটা কথা আছে হলো, মনের শক্তি হলো সূর্যের কিরণের মতো। সূর্যের কিরণ যেমন এক জায়গায় কেন্দ্রীভূত হয় এবং এই কেন্দ্রীভূত থাকার কারণে এটি কিন্তু চকচক করে, ঠিক তেমনি সূর্যের কিরণের মতো মনে যদি এরকম একটা শক্তি অর্জন করে, সেরকম চকচক একটা ভাব ফুটে ওঠে। এটা আসলে একটা ভালো আইডিয়া। সেকেন্ড যেটা এআই দিয়ে, একটু বলেন প্লিজ। আইডিয়ার নাম কি এটা? Next is AI powered child safety and tracking system. AI powered
চাইল্ড সেফটি অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম। চাইল্ড সেফটি অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম, আচ্ছা বলেন। হ্যাঁ, এটা মানে এখানে আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে বাচ্চাদের যে আসা যাওয়া বা বিভিন্ন স্কুল থেকে শুরু করে না, এটাই তো? আচ্ছা একটু বলেন। জি, এটা আমরা প্রবলেমগুলো হচ্ছে যে প্রচুর পরিমাণে কিডন্যাপিং বর্তমানে দেখা যাচ্ছে, যে স্ট্যাটিস্টিক্সটা আমি দেখাচ্ছি। এছাড়া ল্যাক অফ অ্যাফোর্ডেবল এন্ড রিয়েল টাইম ট্র্যাকিং সলিউশনস, আমাদের টেকনোলজিগুলো যা বর্তমানে আছে তা রিয়েল টাইম সলিউশনটা দিচ্ছে না, বাট আমরা এই এআই পাওয়ার বেস ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে রিয়েল টাইম ডাটা প্রোভাইড করতে পারবো। প্যারেন্টস এন্ড অথরাইজড স্ট্রাগলিং উইথ ডিফারেন্ট সেফটি মেজার্স urgent need to smart technology to enhance child safety এর জন্য আমাদের যে আর্জেন্ট টেকনোলজি দরকার সেটার ব্যবস্থায় আমরা ইনশাআল্লাহ এটার মধ্যে করতে পারবো। and child kidnapping trends in বাংলাদেশ 2000 থেকে 2025 সাল পর্যন্ত যে ট্রেন্ডিংটা আসছে, এটা একটু যদি আমরা 2003 এ কত ছিল এটা বলেন। 2003 এর রিপোর্ট নাই এখানে, আমি 2005 এবং 2024-25 এর রিপোর্ট বলেন। 5-6 কত ছিল? 5 এ যা আগে ছিল তার 11% ডিক্রিজ ছিল, পরবর্তীতে আসছে 2006 এ 10% কমে গেছিল। তো দেখা যাচ্ছে যে আগস্ট নভেম্বর 2024 এ প্রায় 35% ইনক্রিজ হয়েছে আগের তুলনায়। আচ্ছা, আগের তুলনায় এটা ব্যাক হয়েছে, এটা তথ্যটা থাকতে হবে, মানে একটা থাকতে হবে এত সালে এত হয়েছে। আমি একটু বলি তো সেখানে এটা রাখবেন। আর পাশাপাশি যে এটা ঠিক আছে যে 35% বেড়েছে কি 24-25 এসে? না স্যার, এটা আসছে হলো 24 এ এসে, আগস্ট নভেম্বর 24 এ এসে, মানে 5-6 তুলনায়। জি 25 এ এসে দেখা যাচ্ছে 24 এর জানুয়ারিতে যা ছিল 25 এর জানুয়ারিতে এসে প্রায় 100% হয়ে গেছে, মানে ডাবল হয়ে গেছে। এটা তো ভয়ানক। জি স্যার। জি বলেন। এটা কি শিশুদের? জি, এটার কারণ হিসেবে যদি আমি যে আমাদের যেমন শিশুরা যে তারা পাচার হয়, যেমন মেয়েরা পাচার হয়ে যাচ্ছে ইন্ডিয়াতে বা অন্যান্য দেশে, দুবাইতে বিভিন্ন দেশে পাচার হচ্ছে, এই শিশুরা পাচার হচ্ছে না? আচ্ছা, এটা তো ভয়ানক অবস্থা। এখন আপনি আপনার ইয়েটা কিভাবে করবেন সংক্ষেপে একটু বলেন। যে সোর্স দিয়েছি, যেটা ওই সোর্সগুলো রিপোর্টের সোর্সগুলো হচ্ছে যে বাংলাদেশ পুলিশ ক্রাইম রিপোর্ট এবং না, সোর্স ঠিক আছে, সোর্স তো আমরা বুঝেছি বিভিন্ন জায়গা থেকে। এটা সলিউশন কিভাবে করতে পারি আমরা এআই পাওয়ার চাইল্ড সেফটি এন্ড ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে, যেখানে আমরা ইন্টিগ্রেট করব স্মার্ট এনএফসি, জিপিএস এবং এআই ড্রাইভেন অ্যালার্টস। এই তিনটা আচ্ছা, এটার ইউজার কারা হবে? আসলে স্যার provides real time security instant alert এবং emergency response থাকবে এখানে, ensure safety schools, public places and transport সিস্টেমে আমরা এগুলা সেফটি দিতে। আপনি সহজভাবে বলেন, যেমন একজন মা তার বাচ্চা গেল স্কুলে, ঠিক আছে, মনে করেন ভ্যানে যায়, মধ্যবিত্ত একটু পরিবারের, ভ্যানে আসা যাওয়া করে। সেই ভ্যানে আসা যাওয়া করলে বাচ্চাটা সব সময় যে যেমন স্কুল বাসের মধ্যে তারা ওইভাবে রাখে ইয়েগুলা, তারপর ভ্যানও ধরেন একটা কর্তৃপক্ষ দিল, কিন্তু ভ্যান থেকে নেমে সে যে ভ্যান থেকে নেমে বাসা আসা পর্যন্ত মনে করেন 100 ফিট দূরত্বে, তার মধ্যে তো সে কিডন্যাপ হইতে পারে বা ইয়ে হতে পারে। তো সেখানে তাকে মনিটর করার জন্য এখানে কোনো কিছু আছে? সেটা বলো। জিও ফেন্সিং অ্যালার্ট আছে, যেখানে নোটিফিকেশন হয় না চাইল্ড মুভস বিয়ন্ড এ সেফ জোন, তারপরে আমি যে সেফ জোনটা দিয়ে দিব, এই সেফ জোনের বাইরে সে যদি ভালো মানে কোনো নিজ দায়িত্ব যায় বাইরে যায়, তাহলে আমার অ্যালার্ট জেনারেট হবে, মানে গার্ডিয়ানের কাছে চলে যাবে। জি জি, দ্যাটস গুড। আচ্ছা আচ্ছা, এটা তো ভালো, এটাই জানতে চাইছি। এবং স্যার স্মার্ট এনএফসি আইডি থাকবে, যার কারণ হচ্ছে যে তার নোটিফিকেশন এবং আইডি কার্ড, যেটা আমরা স্টুডেন্ট যে আইডিটা দেয়, আইডিটা যদি আমরা এনএফসি করে দিই, তাহলে সেখানেও আমাদের আলাদাভাবে আলাদা নোটিফিকেশন থাকবে, যেটা লাইভ ট্র্যাকিং এর মাধ্যমে একদম জিপিএস ট্র্যাকিং, লাইভ প্যারেন্টস এবং রিয়েল টাইম লোকেশন আপডেট সহ তার রিসেন্ট এভরিথিং ডিটেইলস পাবে, সে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কি বিষয় আছে। এরপর এয়ার পার্ট সোর্স সিস্টেম, যেখানে প্যানিক বাটন থাকবে একটা, বাচ্চা চাইলে সে অ্যাক্সিডেন্টলি সে চলে গেছে কোথাও, তাকে নিয়ে গেছে, এখন গার্ডিয়ান দেখতেছে সলিউশন পাচ্ছে না, বাচ্চার কাছে একটা বাটন থাকবে, হিডেন বাটন, সে চাইলে ওইটা প্রেস করলে সে ইমার্জেন্সি অ্যালার্ট করতে পারবে, যেটা আমাদের ল এনফোর্সমেন্টের কাছে গার্ডিয়ান। আচ্ছা, আমরা একটু সহজভাবে বলি, যেমন আমাদের অনেক মা আছেন কর্মজীবী, মারা যখন অফিসে থাকেন, যে আমি আমার প্রাক্তন কর্মস্থলে দেখেছি, আমার একজন কলিগ ছিল, লেডি কলিগ, তার বাচ্চারা অফিসে আছে, বাসায় তো একটা ক্যামেরা দিয়ে আসছে, বাচ্চা খাচ্ছে না খাচ্ছে, একদিন দেখা গেল কি তাকে দেখার জন্য যে ছিল বাসায়, যে ও খাচ্ছে না দেখে জোরে করে মুখ চিপে ধরেছিল, সে পরে জানালো আমাকে, এমন জোরে চাপ দিচ্ছিল বাচ্চা কান্না করছে, এখন সে সিসি ক্যামেরা দেখে অস্থির হয়ে গেছে, পরে অফিস থেকে ছুটি নিয়েই চলে গেল। তো এইরকম অনেক কিছু আছে, মারা তো টেনশনে থাকেন, একটা বাচ্চা স্কুলে গেলে কখন কোথায় হয়, এই ধরনের ইয়েগুলো থেকে এইটাতে আপনার মানে সাপোর্ট পাবে না, এটা যদি আমাদের ইয়ে হিসেবে আসে, ভালো, গুড আইডিয়া। আর কার কি আছে এখানে? স্যার এরপর হচ্ছে ওনার একটা আছে, আরো দুইটা আছে আমাদের। আচ্ছা, নামগুলো বলো। সার্ভিস বেসড এজেন্সি ফর ইন্টারন্যাশনাল সার্ভিস বেসড এজেন্সি ফর ইন্টারন্যাশনাল সার্ভিস বেসড এজেন্সি, এটা কি সার্ভিস?
হ্যাঁ হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম স্যার। বলেন। আমার নাম হচ্ছে ওমর ফারুক চৌধুরী শিশির। আমি নিটল মোটরসে 10 বছর ধরে কর্পোরেট সেলসে আছি। তো আমার কর্পোরেট সেলসে এই আপনি তো আমাদের এখানে প্রশিক্ষণ নিয়েছিলেন না জি জি জি। সফট স্কিল উপর? জি এই সম্মানিত শুধু উনি আমাদের যে প্রজেক্টের আন্ডারে যে সফট স্কিল 6 দিনের একটা কোর্স এটি অংশগ্রহণ করেছেন। আপনারাও যদি কেউ অংশগ্রহণ করতে চান অবশ্যই 45 বছরের পরে এবং তার গ্র্যাজুয়েশন থাকতে হবে, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এবং এটি একটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ এবং আমাদের এই প্রশিক্ষণ যিনি দেন তিনি সামনে আছে আমাদের ডন সামদানি ভাই, যে তার যেই আপনার সেন্টার নাম কি না ভাই? ডন সামদানি ফ্যাসিলিটেশন। ডন সামদানি ফ্যাসিলিটেশন থেকে তিনি প্রাইভেটলি এগুলো করিয়ে থাকেন। আর আমাদের প্রজেক্টও আগামীতে হবে, তখন আপনারা অনেকে করতে পারেন। বলেন সংক্ষেপে 2 মিনিটে শেষ করেন। জি স্যার। তো আমি আমার এই এক্সপেরিয়েন্স থেকে দেখছি যে আমাদের বাংলাদেশে হচ্ছে যারা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত ওদের ম্যাক্সিমাম গ্রাফিক ডিজাইনার আছে, ওয়েব ডেভেলপার আছে, তারপর ভিডিও এডিটর আছে, কিন্তু একটা বিজনেসের মেইন যে জায়গাটা অর্থাৎ গ্রোথ বিজনেস অপারেশন বা গ্রোথ ম্যানেজারের যে পার্টটা আছে এই পার্টটা মূলত করতেছে হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, তারপর ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওরা অর্থাৎ এই লোকগুলোকে যারা চালাচ্ছে তাদের শুধুমাত্র অভিজ্ঞতা বা স্ট্র্যাটেজিটা দিয়ে তারা আমাদের থেকে অনেক বেশি আর্ন করতেছে। এখন আমি যেহেতু গত 10 বছর ধরে কর্পোরেট সেলস, ক্লায়েন্ট হ্যান্ডেলিং, তারপর কোম্পানি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি, আমি দেখছি যে আমার এই এক্সপিরিয়েন্সটাকে যদি আমি ইন্টারন্যাশনাল মার্কেটে ট্রাই করতে পারি তাহলে এখান থেকে আমরাও ওই জায়গাটা যেতে পারবো। So, আচ্ছা আমি আমাদের সেটা- এখানে একটা কমেন্ট আছে, এখানে পড়েন তো এটা। কমেন্টটি হচ্ছে বাচ্চাদের কাছে হিডেন যে বাটন থাকবে ওই বাটনটা তারা কি ওই মুহূর্তে পরিচালনা করার মতো সক্ষমতা রাখে? এটা কি তারা টেস্ট করে দেখেছে নাকি শুধু বলার জন্য বলা? বলেন, এটা তো এখন একটা আইডিয়া হচ্ছে। ডেফিনেটলি এটা হ্যাঁ। হচ্ছে যে ইমার্জেন্সি। তো যখন গার্ডিয়ান থেকে একটা বাচ্চা চলে যাচ্ছে, তো ডেফিনেটলি ওই মুহূর্তে এটা লাস্ট অপশন আর কি, যে যদি সে ওইভাবে পসিবল হয় তার বাটন প্রেস করার মতো ক্যাপাসিটি থাকে ডেফিনেটলি করবে। আদারওয়াইজ তার কিন্তু অন্যান্য অ্যালার্ট জেনারেট হয়ে তার গার্ডিয়ানকে যাচ্ছে, তারা কিন্তু স্টেপ নিবে। আচ্ছা গুড গুড। একটা এক্সট্রা ইমার্জেন্সি বাটন, যেমন আমাদের ফায়ার এক্সিটের জন্য ইমার্জেন্সি এক্সিট ডোর থাকে, ঠিক তেমনি ভাবে এটা একটা এক্সট্রা বাটন অ্যাড করা হচ্ছে যাতে করে বাচ্চা যে চায় বা প্রয়োজন আচ্ছা, okay. পায় তাহলে সেটা করতে পারে। ঠিক আছে, এবার আপনারটা বলেন পরে কি কি সার্ভিস। স্যার আমি হচ্ছে মূলত এই আমার গত 2 বছরের স্টাডি থেকে আমি 4টা বিষয় নিয়ে কাজ করার মতো দেখছি যেগুলোতে মানে এক্সট্রিম আর্নিং এর একটা সুযোগ আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট, একটা হচ্ছে পাবলিক রিলেশন, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, নট সার্ভিস বুস্টিং বা এই ধরনের স্ট্র্যাটেজি গুলো, এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স। এই 3টা বা 4টা সার্ভিস মিলে আসে হচ্ছে বিজনেস অপারেশন ম্যানেজার বা গ্রোথ ম্যানেজার, যে এই সেক্টরটা সম্পূর্ণ ফ্রিল্যান্সিংলি কন্ট্রোল করতেছে মালয়েশিয়া, থাইল্যান্ড, ইনফ্যাক্ট ইন্ডিয়া। আপনি পড়েছেন এটা জি জি। কোনো ম্যাগাজিন ট্যাগাজিনে পড়ে? হ্যাঁ না, আমার স্যার পড়াশোনা হচ্ছে মার্কেটিং এ। না, এটার উপরে এই যে বললেন সবচেয়ে বেশি হ্যান্ডেল করছে। বছর ধরে মোটামুটি অনেকগুলো ট্রেনিং করছি স্যার, আচ্ছা। ট্রেনিং করছি, প্লাস আমার এই যে আর এই তথ্যটা কোত্থেকে বললেন যে মালয়েশিয়া বা থাইল্যান্ড তারা বেশি করছে? আপনি যদি গুগলে সার্চ দেন পাবেন। আচ্ছা গুড, এইটাই জানতে চাইলাম। জি স্যার, গুগলে সার্চ দিলেই জি। পাবেন। এবং স্যার আমি এটা করে গত 1 বছর স্টাডি থেকে আমি যেটা দেখছি যে এভারেজ যারা সিঙ্গেল ভাবে ইন্ডিভিজুয়ালি কাজ করছে তারা এভারেজে $5,000 থেকে $10,000 আর্ন করতেছে ইজিলি। এটা জি, এবং থাইল্যান্ড, মালয়েশিয়াতে তারা পার ক্লায়েন্টে $3,000 থেকে $4,000 কাজ করছে। তো আচ্ছা আমার কাছে মনে হয়েছে এটা তো অনেক প্রফিটেবল, আমি এটা ট্রাই করতে পারি। তো আমি লাস্ট 6 মাস ধরে ট্রাই করে অলরেডি আমার 3টা ক্লায়েন্ট আছে। তাদের মধ্যে একজন হচ্ছে ইসরায়েলের এবং উনি হচ্ছে মেক্সিকো বেস, একজন আছে ইউএসএ এবং একজন আছে হচ্ছে কানাডা। মেক্সিকো বেস যে আছে উনি হচ্ছে প্লাস্টিক সার্জারি ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন, উনার মেইনলি অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট সেক্টর। আর কানাডা বেস যেটা আছে এটা হচ্ছে রিয়েল এস্টেটের, আর হচ্ছে আমেরিকান যেটা আছে এটা অটোমোবাইল। মানে ওদের সাথে কাজ করছেন, ওরা কি পেমেন্ট দিচ্ছে আপনাকে? জি জি, আমার পেমেন্ট দিচ্ছে। আমি এখানে আসছি, আমার এই স্টাডি এবং আমার এই 1 বছর 2 বছর এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা দেখছি আমাদের বা আমার পুরো কাজটা হচ্ছে নন ফাংশনাল বা ইনস্টিটিউশনাল না, আমি একেবারেই খুব মানে পার্সোনাল ভাবে হচ্ছে যদি কাজ আর কি হ্যাঁ। যেটা হচ্ছে, কিন্তু ইন্ডিয়া, ফিলিপাইন এরা খুব ইনস্টিটিউশনালি এই জিনিসটা করতে পারে। আচ্ছা ইনশাল্লাহ আমরা আইডিয়াটা বুঝে গিয়েছি। আমাদের প্রজেক্টের মাধ্যমে যে স্টার্টআপ যে উদ্যোগটা গ্রহণ করা হয়েছে তাদেরকে বিজনেস হিসেবে নিয়ে আসা, তাদের 4 মাসে গ্রাজুয়েশনের একটা মানে হয়, ট্রেনিং হয়, তার মাধ্যমে বিজনেস মডেল থেকে শুরু করে সব কিছু নিয়ে তাদেরকে শেখানো হয়। আশা করি আপনার এটা আইডিয়া আসলে সেখানে আপনিও ঢুকবেন। তো সম্মানিত শুধুই আমরা এই ধরনের আরও অনেক আইডিয়া আছে, আজকে পরপর প্রায় আমরা 14 থেকে 15টি আইডিয়া শুনবো, আরও কালকেও শুনবো। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।